সবাইকে স্বাগত আমাদের চ্যানেল নোটবুক প্রিপারেশনে। আমি অরূপ। আজ আমরা আলোচনা করব সুরাট অধিবেশন নিয়ে। তবে জাতীয় কংগ্রেসের যে কয়েকটি অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে একটি হলো সুরাট অধিবেশন। এই অধিবেশন হয়েছিল কত সালে? 1907 সালে এটি হয়েছিল গুজরাটে, এবং এটি ছিল তাপ্তি নদীর তীরে। তাপ্তি নদী। দেখো, সুরাট অধিবেশনের তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটি যে এই অধিবেশনে কিন্তু নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল। নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কিন্তু বিভাজন ঘটেছিল। তো নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজনের কারণগুলি কি, এই কারণগুলি জানতে গেলে কিন্তু আমাদের একটু আগের ইতিহাস জানতে হবে, অর্থাৎ কি 1905 সালের ইতিহাস জানতে হবে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, আমরা জানি সকলে। 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কিন্তু কার্যকরী হয়। যখন 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হলো, তখন থেকে কিন্তু আমাদের বাংলার পাশাপাশি সমগ্র ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে। অর্থাৎ তারা কিন্তু কোনো মতে চাইছিল না যে বঙ্গভঙ্গটি কার্যকরী হোক। এবং এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কিন্তু আমাদের বাংলাতে মূলত দুটি আন্দোলন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বয়কট আন্দোলন, একটা হচ্ছে স্বদেশী আন্দোলন। একটা কি বললাম? একটা হচ্ছে বয়কট, একটা হচ্ছে স্বদেশী। বয়কট বলতে কি বোঝায়? বয়কট বলতে বোঝায় যে বিলেতি পণ্য, বিলেতি বা কোনো প্রকারে বিদেশি পণ্য আমরা ব্যবহার করব না। সেটা ওষুধ হতে পারে, বস্ত্র হতে পারে, বা কোনো খাদ্যদ্রব্য হতে পারে, বা কোনো প্রসাধন হতে পারে। যাই হোক না কেন, আমরা কোনো প্রকার কোনো বিলেতি দ্রব্য আমরা ব্যবহার করব না। আর পাশাপাশি স্বদেশী বলতে কি, যে বিলেতি বা বিদেশি দ্রব্য বয়কটের পাশাপাশি আমরা সর্বদাই কি দেশি দ্রব্য আমরা ব্যবহার করব। যেমন কি খাদি বস্ত্র হতে পারে, আমাদের লবণ হতে পারে, চরকা হতে পারে। তো দেখো, এই যে দুটি আন্দোলন, অর্থাৎ কি একটা হচ্ছে বয়কট এবং একটা স্বদেশী। এই বয়কট এবং স্বদেশীকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আমাদের 1905 সালে ডিসেম্বরে বেনারসে আমাদের হচ্ছে অধিবেশন ঘটে। বেনারস, এই ধরনের জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। কি বললাম? 1905 সালের ডিসেম্বর মাসে বেনারসে, অর্থাৎ দেখো আমরা কি বলবো, অক্টোবর মাসে কি হয়েছিল? অক্টোবর মাসের 16 তারিখ হয়েছিল কি বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। এর ঠিক কয়েকদিন পরে নিয়ম মাফিক ডিসেম্বর মাসের লাস্ট 3টে দিনে হচ্ছে কি বেনারসে অধিবেশন বসলো। 1905 সালের অধিবেশন। হেড ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। এই যে অধিবেশনটি ঘটলো, অর্থাৎ কি গোপাল কৃষ্ণ গোখলের নেতৃত্বে যে অধিবেশনটি হলো, এই অধিবেশনে চরমপন্থীরা একটা দাবি রাখে। তারা কি বলে? তারা বলে কি যে এই যে আবহাওয়া চলছে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি মূলত বাংলা, যে ইংরেজ বিরোধী একটা আবহাওয়া চলছে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, এই সুযোগটা নিতে চেয়েছে চরমপন্থীরা। ওরা কি চেয়েছিল? যে এই বঙ্গভঙ্গ কেন্দ্র করে যে বয়কট এবং স্বদেশী আন্দোলনটা শুধুমাত্র বাংলাতেই চলছে, সেটি বাংলাকে ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বোম্বে হতে পারে, মাদ্রাজ হতে পারে, পাঞ্জাব হতে পারে, দিল্লি হতে পারে, অর্থাৎ হচ্ছে কি বাংলা ব্যতীত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে চেয়েছিল। কারা? চরমপন্থীরা কিন্তু চেয়েছিল। কিন্তু নরমপন্থীরা কি চেয়েছিল? নরমপন্থীরা চেয়েছিল না, শুধু ওরা নরমপন্থী বললো কি যে কি এই সমস্যাটি বাংলার সমস্যা, অর্থাৎ বাংলাকে কেন্দ্র করে তো বঙ্গভঙ্গ হচ্ছে, তাহলে আমরা কি করবো? আমরা না এই সমস্যাটাকে বাংলা বাইরে ছড়াবো না, শুধুমাত্র বাংলাতেই স্থগিত রাখবো। এবং এরা হচ্ছে কি করলো, এদের চিরাচরিত যে নীতি, যে প্লিজ, প্রে এবং প্রোটেস্ট, এই নীতির মাধ্যমে অর্থাৎ 3P ফর্মুলার মধ্য দিয়ে কিন্তু এরা শুধুমাত্র সাংবিধানিক উপায়ের মধ্য দিয়েই নরমপন্থীরা চেয়েছিল কি বঙ্গভঙ্গকে কিভাবে রদ করা যায়। তো এখানে দেখা যাচ্ছে, দেখো 1905 সালে বেনারস অধিবেশন থেকেই কিন্তু দেখা যাচ্ছে কি যে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব হতে শুরু করলো। তো দেখো আমরা কি বললাম, 1905 সালে লাস্ট যে সেশনটা হলো দাদাভাই নওরোজিকে কেন্দ্র করে,
বা এনার সভাপতিত্বে সেখানে কিন্তু নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে উঠলো। এবার দেখা গেল এলো হচ্ছে পরের বছর 1906 সাল। 1906 এই কলকাতা অধিবেশন হচ্ছিল এটা কলকাতাতে। কলকাতা অধিবেশন হচ্ছিল 1906 সালে। অর্থাৎ কি জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হলো 1906 সালে কলকাতাতে, এখানে কিন্তু নরমপন্থীরা তারা দাবি করেছিল যে, অর্থাৎ চরমপন্থীরা দাবি করেছিল কি, যে এই অধিবেশনে বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়ের যে কোনো একজনকে সভাপতি নিয়োগ করতে। কারণ হচ্ছে কি, কারণ তাকে এর আগের ঠিক অধিবেশন অর্থাৎ 1905 সালে অধিবেশনটা কিন্তু নরমপন্থীদের লিডার ছিল, প্রতিনিধি, অর্থাৎ তিনি ছিলেন সভাপতি। তো স্বাভাবিকভাবে 1906 সালে কলকাতা অধিবেশনে চরমপন্থীরা চেয়েছিল তাদের দলের থেকে কেউ একজন সভাপতি হোক। কিন্তু এখানে দেখা গেল চরমপন্থীদের কোনো প্রকার গ্রাহ্য না করেই এখানে কিন্তু নরমপন্থীদের একজন নেতা দাদা ভাই নওরোজিকে কিন্তু সভাপতি করা হলো। নওরোজিকে সভাপতি করা হলো, বেশ ভালো কথা। এবার দেখা গেল যে এই অধিবেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অধিবেশনে দাদাভাই নওরোজি প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন। প্রথম হচ্ছে স্বরাজ শব্দটি ব্যবহার করেন কে, দাদাভাই নওরোজি। কিন্তু ব্যাপার হচ্ছে স্বরাজ শব্দটির মানে নিয়ে, অর্থাৎ স্বরাজ শব্দটির অর্থটা কি, এই অর্থ নিয়ে কিন্তু নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে পুনরায় আবার একটা সমস্যা শুরু করলো। ব্যাপারটা কি, নরমপন্থীদের মতে নরমপন্থীরা চেয়েছিল যে ব্রিটিশ শাসনের অধীনেই স্বার্থ শাসন পাওয়ার জন্য। কি বললাম, নরমপন্থী ছিল কি ব্রিটিশ শাসনের অধীনে, মানে কি আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসন করবে এবং ব্রিটিশ শাসনিত অবস্থাতেই আমরা কি স্বার্থ শাসনের লাভ, অর্থাৎ একেবারে ডোমিনিয়ন স্ট্যাটাস পাবো। এটা যে নরমপন্থী, কিন্তু চরমপন্থী চেয়েছিল না। চরমপন্থী চেয়েছিল না ইংরেজদের সম্পূর্ণভাবে বিতাড়িত করে। চরমপন্থী কি চেয়েছিল, ইংরেজদের সম্পূর্ণভাবে দেশ থেকে বিতাড়িত করে আমরা সম্পূর্ণ রূপে স্বাধীন হব, এটা চেয়েছিল আমাদের চরমপন্থীরা। এবং চরমপন্থীরা এই সময় তারা উপলব্ধি করে যে যদি আমরা ইংরেজদেরকে সমগ্র ভারত থেকেই সমূলে ইংল্যান্ডে না পাঠাতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো মতেই আমরা কিন্তু সম্পূর্ণ ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা আমরা পাবো না। তো দেখা যাচ্ছে যে এই যে সময়টাতে, এই সময়টা কিন্তু আস্তে আস্তে আমাদের চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব প্রকটভাবে বাড়তে শুরু করে, যার সূচনা হয়েছিল 1905 সালের বেনারস অধিবেশনের মধ্য দিয়ে। তো দেখো লাস্টে আমরা যেটা বললাম 1905 সালে সেশন হয়ে গেল, লিডার ছিল নরমপন্থীদের একজন নেতা ছিল। আচ্ছা 1906 একজন নরমপন্থী নেতা। 1907 কি হবে, 1907 কিন্তু আমাদের হচ্ছে যারা বললাম চরমপন্থীরা কিন্তু এরা তীব্রভাবে বলে ওঠে। কি বলে, এরা বলে কি 1907 সালের নেতা আমাদের লালা লাজপত রায় কিংবা বাল গঙ্গাধর তিলকের একজন লাগবে। লালা লাজপত রায় বা তিলক, যে কোনো একজনকে দরকার এই সময়। এবং এরা দাবি করে, অর্থাৎ চরমপন্থী দাবি করে যে এই অধিবেশনে নাগপুরে হতে, নাগপুরে। কারণ হচ্ছে কি, নাগপুরে বাল গঙ্গাধর তিলক বা লালা লাজপত রায়ের কিন্তু প্রভাবটা নাগপুর বেশি ছিল। বেশি থাকার ফলে চরমপন্থী নেতারা এরা দাবি করে কি, যে 1907 সালের কংগ্রেস অধিবেশনটি নাগপুরে হোক এবং নাগপুরে যে অধিবেশনটি হবে সেখানে কি লালা লাজপত রায় বা তিলক যে কেউ একজন হচ্ছে এদের কি হবে, সভাপতি হবে। কিন্তু দেখা গেল এই সময় এরা নাগপুরটিকে, অর্থাৎ নরমপন্থীরা করলো কি, নাগপুরটি না করে এখানে সুরাট করলো। কেন করলো, এর পিছনে কিন্তু ছোট্ট একটা রাজনীতি রয়েছে। ব্যাপারটা কি, আমাদের জাতীয় কংগ্রেসের নিয়মে বলা হয়েছিল কি, যে প্রদেশে সভা হবে, অর্থাৎ যে প্রদেশে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসবে সেই প্রদেশ থেকে কিন্তু কোনো ব্যক্তি সেই অধিবেশনের কিন্তু সভাপতি হতে পারবে না। কিন্তু ঘটনাক্রমে ব্যাপারটা ছিল যে সুরাট ছিল বোম্বাই প্রেসিডেন্সির মধ্যে, এবং তিলক ছিলেন হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সির লোক। তাহলে হিসাব মধ্যে কি হবে, যদি সুরাটে হয় তাহলে তিলক হতে পারবে না। এই যুক্তিকে কাজে লাগিয়ে সুরাটকে কি করে বেছে নেওয়া হলো, কি জন্য, যে 1907 সালে অধিবেশনের জন্য সুরাটকেই বেছে নেওয়া হলো। এবং এই সময় রাসবিহারী ঘোষকে
রাসবিহারী ঘোষকে হচ্ছে এই 1907 সালে কি প্রেসিডেন্ট বা জাতীয় কংগ্রেসের অধিবেশন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা রাসবিহারী ঘোষকে। রাসবিহারী ঘোষ ছিলেন কিন্তু অবশ্যই নরমপন্থী, তিনি নরমপন্থী বাদের লোক ছিলেন। তো স্বাভাবিকভাবে যখন এই সমস্যাটি তীব্রভাবে হতে শুরু করলো, অর্থাৎ 1905 এর পর 1906, 1906 এর পর 1907, কিন্তু এই সময় আসার পরে কিন্তু চরমপন্থীদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং এরা এই সময়কে দাবি করলো কি যে এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের একভাবে বা একই সাথে আমাদের সংবিধান বা আমাদের যেটা বলা হচ্ছে কি অধিবেশন কন্টিনিউ করা সম্ভব নয়, এবং যার ফলশ্রুতিরূপে কি হয় যে আমরা সকলেই জানি কি যে সুরাট অধিবেশনে ভাঙন ধরে, অর্থাৎ কি এই অধিবেশন হচ্ছে কি নরমপন্থীদের সাথে চরমপন্থীদের সম্পূর্ণভাবে বিভাজন ঘটে যায়। তো দেখো আমরা কি বলছিলাম যে 1907 সালে সুরাট অধিবেশনের মধ্যেই দেখা যাচ্ছে কি নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কিন্তু বিভাজন স্পষ্ট হয়ে গেল এবং হয়েও গেল। ঠিক এই সময় যখন চরমপন্থীরা জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এলো, অর্থাৎ 1907 থেকে 1911, 1907 সাল থেকে 1911 সাল পর্যন্ত এই যে 4টি বছর, এই 4টি বছর দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকাররা চরমপন্থীদের উপর নৃশংস অত্যাচার করতে শুরু করলো। অর্থাৎ কি এদেরকে কে কোথাও জেলে দিল, জেলে ভরলো বা যাবজ্জীবন কারাদণ্ড, এই প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে বা ব্যাপকভাবে নৃশংসতা শুরু করলো হচ্ছে কাদের সাথে, চরমপন্থীদের সাথে। এবং এই সময় ব্রিটিশ সরকার চরমপন্থীদের সাজা দেওয়ার জন্য চারটে খুব গুরুত্বপূর্ণ 4টি অ্যাক্ট তারা পেশ করে। অ্যাক্টগুলি কি কি? সিটিজেন মিটিং অ্যাক্ট অর্থাৎ রাজদ্রোহ সংক্রান্ত মামলা অ্যাক্ট 1907 সাল, ইন্ডিয়ান নিউজ পেপার অ্যাক্ট 1908 সাল, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1908 সাল এবং হচ্ছে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910 সাল। এইসব আইনগুলি কেন প্রণয়ন করেছিল? কারণ প্রধান উদ্দেশ্য ছিল কি যেন তেন প্রকারক বা যে করেই হোক চরমপন্থীদেরকে কি দমিয়ে রাখা। এবং এর ফলে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের রাজ্য রাজনীতিতে কিন্তু চরমপন্থীদের প্রভাব সাময়িক সময়ের জন্য তারা কিন্তু স্তিমিত হয়ে গেছিল। কারণ দেখা যাচ্ছে এই সময়ে আমরা যদি বলি দেখি আস্তে আস্তে দেখবো যে এই সময় হচ্ছে কি আমাদের বালগঙ্গাধর তিলককে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবং এই তিলক ছিল কিন্তু চরমপন্থী দলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সমগ্র ভারতবর্ষের প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন। চরমপন্থীদের মধ্যে তিলক প্রধান ছিলেন। তো তিলককে যখন 6 বছরের কারাদণ্ড দেওয়া হয় তখন কি 6 বছরের জন্য বা সাময়িক সময়ের জন্য কিন্তু ঢাকা ভারতবর্ষ চরমপন্থী ভাবাবেগে ব্যক্তিরা কিন্তু সামলে দিতে পারেনি। তো সাময়িক সময়ের জন্য দেখা যায় চরমপন্থীদের প্রভাব কমে যায়। এবং 2 নম্বর কি এই সময় সুরাট অধিবেশনের যে প্রভাব, অর্থাৎ যখন চরমপন্থীরা বেরিয়ে এলো এবং এই সময় নরমপন্থীরা কি চেয়েছিল, নরমপন্থীরা এটা চেয়েছিল যে কি ইংরেজ সরকার নরমপন্থীদের সাথে মিলে কোনো কিছু নতুন করে আইন প্রণয়ন করুক বা তারা সংবিধানকে একটু পরিবর্তন করুক, কিন্তু না সেটা হয়নি। যার ফলে দেখা যাচ্ছে যে 1909 সালে মরলে মিন্টো সংস্কার করে কারা করে? ইংরেজ সরকার। কিন্তু এই সংস্কারে কিন্তু কোনো প্রকার নরমপন্থীদের কিন্তু এরা গুরুত্ব দেয়নি। 3 নম্বর কি যে এই সময় আস্তে আস্তে নরমপন্থীরা যেহেতু চরমপন্থীদের থেকে আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার ফলে কিন্তু সমগ্র ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে তখন কিন্তু একটু লোপ পেয়েছিল, ওই সাময়িক সময়ে লোপ পেয়েছিল। কারণ কি ভারতবর্ষের মানুষ তখন বুঝতে পারলো যে 1885 থেকে 1907 এই যে এত প্রায় 20 বছরের সময় ধরে যখন ভারতবর্ষের রাজ্য রাজনীতিতে নরমপন্থীরা কোনো প্রভাব বিস্তার করতে পারলোই না, সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে এরা পারবে না। তো এই ভাবধারার সামনে রেখে কিন্তু ভারতবর্ষের মানুষের মনের থেকে কিন্তু আস্তে আস্তে নরমপন্থীদের প্রভাবও কিন্তু আস্তে আস্তে কমে থাকে। আলটিমেট দেখা যাচ্ছে কংগ্রেসের প্রভাবটা আস্তে আস্তে কমে থাকে। তো এই যে বিষয়গুলি বললাম এইগুলো হচ্ছে কি সুরাট অধিবেশনের ফলাফলে কিন্তু এগুলো হয়েছিল এবং এগুলো কিন্তু কোনোটি কিন্তু আমাদের ভারতবর্ষের রাজনীতির পক্ষে কিন্তু কোনোটি ভালো দিকের ইঙ্গিত ছিল না। তো যাই হোক, এই যে আজকে যে আমরা আলোচনা করলাম সুরাট অধিবেশন, এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন পরীক্ষা আসতে পারে যে এই অধিবেশনের সভাপতি কে ছিল, আসতে পারে যে কোন অধিবেশন থেকেই নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে,
আসতে পারে। প্রত্যেকটা যে অধিবেশন বললাম সে অধিবেশনের সভাপতি কে ছিল, স্থান, কাল প্রভৃতি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আজকের এই বিষয়গুলি, যেগুলো আমরা আজকে আলোচনা করলাম। তো তোমাদের যদি আজকের পড়া ভালো লেগে থাকে বা আজকের সেশন তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।